স্বাগতম। আর তোমরা গত ক্লাসে এই হিসাব বিজ্ঞান ক্লাসের আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের কিছু বেসিক এবং জার্নাল শিখেছিলাম, এবং আজকে আমরা এখানে এই প্রাপ্য হিসাবের জাবেদা এবং একটি সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব আজকে। তাহলে আমরা লেকচারে অংশগ্রহণ করি। আমাদের ক্লাসটা শুরু করার আগে আমি একটু কথা বলে নিই, এটা কিন্তু তোমাদের সাথে লাইভ ক্লাস হচ্ছে। তো এখানে লাইভ ক্লাসের উদ্দেশ্যটা হলো যে তোমাদের সাথে যাতে অংশগ্রহণমূলক ক্লাসটি হয়, অর্থাৎ তোমরা ক্লাসে যেরকম কোনো আইটেম যদি না বুঝতে, তাহলে তোমরা স্যারকে জিজ্ঞেস করতে, স্যার তোমাদের প্রশ্নের উত্তর দিত। ঠিক এখানেও তোমরা আমরা যখন স্যাররা ক্লাস নিচ্ছি, তোমরা আমাদেরকে না বুঝলে প্রশ্ন করবে এবং আমরা সেটার উত্তর দিব। তবে তোমাদের এখানে প্রশ্ন করার সিস্টেমটা তোমরা ইনবক্সে, কমেন্ট বক্সে লিখে করো, আমরা সেটা দেখে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তবে একটু আমার মনে হয় যে অংশগ্রহণটা যদি আমরা দিকটা পরিবর্তন করি, আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে নিজেদের মধ্যে তোমরা কথা বলছো, অথবা অনেক অপ্রাসঙ্গিক কথা বলছো। তুমি যে কথাটি এখানে বলছো সেটা কিন্তু তোমার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, অভিভাবকরা দেখতে পাচ্ছেন, তোমার বন্ধুরা দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে, এবং অনেকেই আছে যারা গ্রামে আছে, তারা নেটওয়ার্ক পাচ্ছে না, যে স্টুডেন্টরা তারা অনেক কষ্ট করে এই ক্লাসটি দেখছে। তো তোমার এই অপ্রাসঙ্গিক কমেন্টস তাদের মনোযোগে বিঘ্নতা করছে। তো আমি আশা করব তোমরা এই ক্লাসটিতে আমার সাথে গ্রহণমূলক ক্লাসে অংশগ্রহণ করবে এবং আমার সাথে তোমার প্রবলেমটি বলবে, আমি সলভ করব। এতে করে তোমার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে না এবং তোমার ব্যক্তিত্বটাও ভাবমূর্তি নষ্ট হবে না বলে আমি মনে করছি। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা একটু বিগত ক্লাসের যদি একটু রিভিউ দিই, কথাগুলো বলে যে আমরা কি করেছিলাম। আমরা অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস এর বেসিক কথা শিখেছিলাম এবং সেখানে আমরা এই অঙ্কটি কি করে করতে হয় সেটার জাবেদা শিখেছিলাম, এবং এই জাবেদাগুলো কিভাবে দিতে হবে, কেন দিতে হবে, সেই লজিকগুলো শিখেছিলাম, এবং কোনটির জাবেদা হয়, কোন টার্মগুলোর জাবেদা হয় না, সেগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব, অর্থাৎ বিগত ক্লাসের জ্ঞান দিয়ে আজকে আমরা একটি প্রশ্ন সলভ করব, এবং এই প্রশ্নটি তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমি তোমাদেরকে 2 থেকে 3টা অঙ্ক সলভ করব, বেশি না। আমি আশা করি এই 3টি অঙ্ক সলভ করে তুমি এই চ্যাপ্টারটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং উত্তর দিতে পারবে। এবং তোমরা 3টা অঙ্ক করলেই বুঝতে পারবে, যদি তোমরা বইয়ের অঙ্কগুলো দেখো, আশা করি যে তোমরা পারবে। কিন্তু এই অঙ্কটি সলভ করতে হলে তুমি শুধু এই অঙ্ক না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্নটি তোমার ভালো করে বুঝতে হবে। তা এখন এই প্রশ্ন বোঝানোর ক্ষেত্রে আমি তোমাকে কিছু কিছু প্রশ্ন করব, সেটা তুমি আমাকে ইনবক্সে সংক্ষেপে উত্তর দিবে, হা বা না এর মাধ্যমে এবং ছোট ছোট অক্ষরে। আমি যদি একটু প্রশ্নের দিকে তাকাই, আমি একটা এন্টারপ্রাইজকে নিয়ে আসলাম, রেদওয়ান এন্টারপ্রাইজ এই নিম্নলিখিত তথ্যাবলী। আমি আর একটু বলে নিই, তোমাদের যদি সাউন্ডের সমস্যা হয় অথবা কোনো টার্ম না বোঝো, তাহলে আমাকে ইনবক্সে কমেন্টস করে বলবে, সেক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সাউন্ডের সমস্যা হলে আমি সেটা ঠিক করে নেব। এখানে রেদওয়ান এন্টারপ্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী থেকে আমরা একটি টার্ম দেখলাম প্রশ্নের মধ্যে, অনাদায়ী পাওনার সঞ্চিতি 4000 টাকা। এখানে দেন অবলোপনকৃত অনাদায়ী পাওনা 3, প্রাপ্য হিসাব 1/1/2017। আমরা ধরে নিলাম যে আমরা 17 সালের অঙ্ক করছি। ধারী বিক্রয় 10,200, বিক্রয় ফেরত 3,800, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি 1400, প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হবে 5%, এবং এই যে আইটেমগুলো দেওয়া আছে তার সাথে 1 থেকে 5, এই 5টি সৃজনশীল করতে বলেছে। আমি একটু বলে নিই
যে পরীক্ষায় কিন্তু এরকম 5টা করে দিবে না, 3টা করতে দিবে। আমরা একটা অঙ্ক শিখছি বিদায় আমরা যাতে করে 2-3টা অঙ্কের মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ করা যায়, আহ, সেই জন্য আমি এখানে 5টি দিয়েছি। আমি ভিন্ন অঙ্ক যখন সলভ করাবো তখন এই আইটেমগুলো দিব না, নতুন আইটেম রাখবো। এভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করব। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং ক্লিয়ার সাউন্ড হচ্ছে। আজকে গত ক্লাসে সাউন্ড একটু সমস্যা ছিল, আমার ল্যাপটপের সমস্যা ছিল। তো এখানে আমি যদি প্রশ্ন করি এই প্রশ্নটির আলোকে, যে এখানে আমি যে প্রশ্নটি দিয়েছি, প্রশ্নটিতে গত ক্লাসে বলেছিলাম যে দুটি পদ্ধতি অনুসরণ করে এই অঙ্কটি করা যায়। একটা হচ্ছে যে সরাসরি প্রাপ্য হিসাবকে প্রভাবিত করে ডিরেক্ট মেথড, আরেকটি হলো ভবিষ্যৎ সঞ্চিতি রেখে। এখন আমি যদি প্রশ্ন করি যে এই অঙ্কটি, এই প্রশ্নটি বা এই প্রতিষ্ঠানটি কোন পদ্ধতি অনুসরণ করে, এটা কি ভবিষ্যৎ, আচ্ছা আমি একটু সহজ করে দিচ্ছি, এই প্রতিষ্ঠানটি কি ভবিষ্যৎ ব্যবস্থা অনুযায়ী প্রাপ্য হিসাব সংরক্ষণ করে না করে না? হ্যাঁ হলে হ্যাঁ 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 লেখো, এবং না হলে তোমার ইনবক্সে না লেখো। অর্থাৎ এই তোমরা বুঝতে পারছো কিনা যে এই প্রতিষ্ঠানটি কোন পদ্ধতি, এই প্রশ্ন দেখে তুমি কি বুঝতে পারছো যে এই প্রতিষ্ঠানটি কোন পদ্ধতি অনুসরণ করছে, ডিরেক্ট মেথড না ভবিষ্যৎ ব্যবস্থা? আচ্ছা, এখানে এটা ভবিষ্যৎ ব্যবস্থা সংরক্ষণ করে। এর কারণ হলো এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017 দেওয়া আছে। এই কথাটির অর্থই হলো এই প্রতিষ্ঠানটি সঞ্চিতি রেখে অঙ্ক করে, অর্থাৎ গত বছর ছিল বিধায় এই বছর 2017 সালের এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে। এখন আমরা চলে যাই নেক্সট অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে। আমরা 5টা সৃজনশীল আজকে করার চেষ্টা করব। ওকে, 1 নম্বর আমাদেরকে বলেছিল যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের আমরা সূত্র জানি, নিট প্রাপ্য হিসাব ইনটু পার্সেন্টেজ। অর্থাৎ আমাদের যদি প্রশ্নের দিকে আমরা তাকাই, সেখানে একটি পার্সেন্টেজ দেওয়া ছিল 5%। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হলে আমাকে নিট প্রাপ্য হিসাব বের করতে হবে। নিট প্রাপ্য হিসাব কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই। নিট প্রাপ্য হিসাবটি আমাকে বের করতে হবে। এখন আমরা এই নিট প্রাপ্য হিসাব বের করার জন্য আমি প্রশ্নটা পুরোপুরি এখানে নিয়ে আসিনি। এই নিট প্রাপ্য হিসাবের সাথে যেই বিষয়গুলো সম্পৃক্ত প্রশ্ন, আমি সেই প্রশ্নটির অংশটুকু এখানে নিয়ে আসছি। দেখো, প্রাপ্য হিসাব 50,000 টাকা, ধারে বিক্রয় 10,200 টাকা, বিক্রয় ফেরত 3,800 টাকা, অনাদায়ী পাওনা যা অবলোকন করা হয়নি 1,800 টাকা, প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 5%। এই তথ্যগুলোর সাথে এই নিট প্রাপ্য হিসাব বের করার সংযোগ আছে। তাহলে আমরা জেনে নেই যে এই নিট প্রাপ্য হিসাবটি বের করার বেসিক কি। বেসিক হলো প্রাপ্য হিসাব যোগ ধারে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস নতুন অনাদায়ী পাওনা। এখন প্রশ্ন হলো আমরা কেন এই 3টা টার্মকে প্রাপ্য হিসাবের সাথে সংযুক্ত করলাম। দেখো, আমরা সেই আইটেমগুলো এখানে সংযুক্ত করেছি, তোমরা যদি একটু খেয়াল করো, যেই বিষয়গুলোর কারণে, যেই টার্মগুলোর কারণে আমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা এনেছি, যোগ করেছি। আমি নীল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এবং লাল কালি যে দুটি আইটেম বিক্রয় ফেরত এবং নতুন অনাদায়ী পাওনা, এই দুটি টার্মের কারণে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, তাই এখানে মাইনাস করেছি। ধারে বিক্রয় এই প্রশ্নের মধ্যে আছে, বিক্রয় ফেরত এখানেও আছে, নতুন অনাদায়ী পাওনা এই প্রশ্নের মধ্যে আছে। তবে একটু বলে নেই, একটি প্রশ্নের মধ্যে যে সবগুলো আইটেম থাকতে হবে তা কিন্তু নয়। আমি অল্প সময়ের মধ্যে বেশি শেখানোর জন্য আইটেমগুলোকে
এখানে বৃদ্ধি করেছি, বেশি এনেছি যে তোমরা কয়েকটি অঙ্কের মাধ্যমে এই অধ্যায়টি শেষ করতে পারো। কিন্তু পরীক্ষার হলে কিন্তু বা পরীক্ষাতে কিন্তু সবগুলো আইটেম নিয়ে আসবে এমনটি নয়। তাহলে আমরা দেখি, আমরা জানলাম যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কি করে বের করে, কোন সূত্র দিয়ে বের করে এবং কোন বেসিকের আলোকে আমরা বের করব। তাহলে আমরা এই অঙ্কটা একটু সলভ করি। দেখো, আমরা এই বেসিক থেকে দেখলাম যে আমাদের প্রাপ্য হিসাব দরকার, অর্থাৎ অসমন্বিত প্রাপ্য হিসাব, যেটা প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে 50,000 টাকা। তার সাথে আমি যোগ করেছি ধারে বিক্রয়, বিকজ তোমরা জার্নাল শিখেছ ধারে বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব ডেবিট, ধারে বিক্রয় ক্রেডিট, এই জন্য প্রাপ্য হিসাবের সাথে যোগ করেছি 10,200 মাইনাস বিক্রয় ফেরত, এটার জার্নাল তোমরা অলরেডি গত ক্লাসে শিখেছ যে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই জন্য আমি প্রাপ্য হিসাব থেকে বিয়োগ দিয়েছি 3,800, প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বিয়োগ নতুন অনাদায়ী পাওনা। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, তুমি কি করে বুঝবে যে এই যে 1 2 3 4 5টি প্রশ্ন থেকে আমি এনেছি আইটেম, এই 5টির মধ্যে দেখো সবুজ কালি দিয়ে দুটি লেখা আছে, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি এবং সঞ্চিতি। এবং প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হলো যে নতুন অনাদায়ী পাওনা অর্থাৎ অবলোপনকৃত অনাদায়ী পাওনা। তো তাহলে এই অবলোপনকৃত অনাদায়ী পাওনা এবং এখানে যে সবুজ কালি দিয়ে লেখা আছে অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি, এর মধ্যে নতুন কোনটি? নতুন সেটাই যেটা এখনো অবলোপন করা হয়নি, যেটা লেখা হয়নি, যেটা সমন্বয় করা হয়নি। তাহলে এই অনাদায়ী পাওনা 1400 টাকা, সেটাই নতুন। আমরা সেটা এখানে বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর আমরা যে অ্যান্সারটির জন্য এই কাজটি করলাম সেটা আমরা পেয়ে গেছি, নিট প্রাপ্য হিসাব 55,000 টাকা। এখন আমরা দুটি জিনিস দরকার আমার, একটি হলো নিট প্রাপ্য হিসাব, আরেকটি হলো একটি পার্সেন্টেজ। আমাদের প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ দেওয়া ছিল 5%, তাহলে আমরা যদি সেই সূত্রে বসাই 55,000 নিট প্রাপ্য উত্তর ইন্টু 5%, আমাদের অ্যান্সার আসলো 2,750 টাকা। তাহলে আমরা 1 নং এর উত্তর পেয়ে গেলাম, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 2,750 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং কারো সমস্যা হলে আমাকে ইনবক্সে বলো যে এই টার্মের মধ্যে আমরা সলভ করলাম, এখানে প্রশ্নের মধ্যে তুমি কোনটা ক্লিয়ার না, অথবা প্রশ্ন থেকে আমরা কেন এই আইটেমগুলো নিলাম সেটা ক্লিয়ার না, অথবা উত্তরটি আমরা কেন এইভাবে করলাম, এগুলোর মধ্যে কিছু আইটেম যোগ করেছি, কিছু আইটেম বাদ দিয়েছি, কেন যোগ করলাম, কেন বাদ দিলাম, এই বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো। তা না হলে আমি নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, কেউ অ্যান্সার দিচ্ছ না, তাহলে আশা করি সবাই এটা ক্লিয়ার। তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম এখানে 2,750। আমরা সেকেন্ড স্লাইডে যাব। আমরা এখানে দ্বিতীয় যে সৃজনশীল সেটা আমাকে এখানে বলছে চার্জ যোগ্য অনাদায়ী পাওনা পরিমাণ। এখানে দেখো লাল কালি দিয়ে লেখা আছে চার্জ যোগ্য। এখানে চার্জ যোগ্য বলতে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে চার্জ যোগ্য বলতে বোঝাচ্ছে বিশদায় বিবরণীর আমরা পরিচালন ব্যয় পাশে অনাদায়ী পাওনা খরচ বাবদ কতটুকু চার্জ করি বা কতটুকু খরচ হিসাবে দেখাই, সেটাই এখানে বোঝাচ্ছে চার্জ যোগ্য অনাদায়ী পাওনা। তাহলে আমাকে সেই পার্টটুকু করতে হবে, অর্থাৎ আমরা এখানে যে টার্মগুলো আনবো সেটা শুধু অনাদায়ী পাওনা খরচের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা প্রশ্ন থেকে একটু দেখে নিই যে আমরা এটা গত ক্লাসে আমরা একটা চার্ট শিখিয়েছিলাম তোমাদেরকে যে এই চার্ট যোগ্য অনাদায়ী পাওনা করার জন্য এই টার্মটা ফিক্সড। এবং আমি আবার বলে নিচ্ছি যে এই যে এখানে সবুজ কালি এবং লাল কালি দিয়ে 4টি টার্ম দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা প্রশ্নের সবগুলো থাকে তা না। এখান থেকে যদি 3টা থাকে তুমি পরীক্ষা হলে 3টা নিয়ে কাজ করবে, যদি 2টা থাকে 2টা নিয়ে কাজ করবে, একটা থাকলে একটা নিয়ে কাজ করবে। তবে আমি এখানে 4টি দিয়েছি। এখানে পুরাতন অনাদায়ী পাওনা 4,000 টাকা। আমরা কি করে বুঝলাম এটা পুরাতন? প্রশ্নের মধ্যে ছিল যে অবলোপনকৃত অনাদায়ী পাওনা, তাহলে অর্থাৎ যেটা আমাদের সমন্বিত হয়ে গেছে, এই জন্য আমরা বলেছি পুরাতন অনাদায়ী পাওনা। যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ করেছি, কিভাবে বুঝলাম নতুন? সেখানে লেখা ছিল যা অবলোপন করা হয়নি। যোগ নতুন সঞ্চিতি, অলরেডি আমরা এটা বিগত স্লাইডে 1-এর উত্তর আমরা এখানে লিখেছি, আমরা বের করেছি, যেটা লাল কালি দিয়ে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা 3টার যোগফল পেলাম 6,550।
আমরা সেখান থেকে পুরাতন সঞ্চিতি বাদ দিব, অর্থাৎ আমাদের এখানে খরচ হয়েছে এই বছর ৬,৫৫০। আমাদের বিগত বছর এর ছিল ৪,০০০। এবছরের আমরা নিশ্চিত হয়েছি যে দেনাদারের থেকে আমরা ১৪০০ টাকা পাচ্ছি না, এবং ভবিষ্যতের জন্য আমরা অনুমান করেছি আরো ২,৭৫০ টাকা পাবো না। তাহলে আমার মোট ক্ষতি হলো ৬,৫৫০। কিন্তু আমাদের যে এই ক্ষতির জন্য যে আমরা রেখে দিয়েছিলাম আমাদের বিগত বছরের উদ্বৃত্ত, সেটা ছিল ৪,০০০। তাহলে আমার অ্যাকচুয়াল ক্ষতি হলো ২,৫৫০, যেটাকে আমরা চার্জযোগ্য অনাদায়ী পাওনা বলি। আশা করি তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। আমি আরেকটু এখানে গুরুত্ব আরোপ করছি তোমাদেরকে, ভালো করে শোনো। এই টার্মটা ২, এটা যদি পরীক্ষায় নাও করতে বলে, তাও তোমাকে এই প্রবলেমটি সলভ করতে হবে, হয়তো গণনা আকারে অথবা ক্যালকুলেটরে। এই প্রবলেমটি সলভ না করে তুমি অঙ্কটি করতে পারবে না। এই অঙ্কটি এই ২ নম্বর প্রবলেমটি সলভ না করে তুমি এই অঙ্কটি করা সম্ভব নয়, কারণ কোনো না কোনো জায়গায় তোমার এই ২,৫৫০ অর্থাৎ এই চার্জযোগ্য অনাদায়ী পাওনার এই পরিমাণটি প্রয়োজন হবে। আশা করি তোমরা ২ নম্বর সৃজনশীলটি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে কমেন্টে লিখে দাও যে বুঝতে পারোনি, কোন টার্মটি বুঝতে পারোনি, তাহলে আমি এটা আবার হয়তো রিপিট করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার এটা। দেন আমরা চলে গেলাম তৃতীয় টার্মে, আমাদের ৩, যেটা এই অঙ্কের প্রধান বিষয়, অথবা যেটা না বুঝলে এই অঙ্কটি অসম্ভব করা। জাবেদা দাখিলা দেখাও। আমরা গত ক্লাসে বলেছিলাম যে জাবেদা দাখিলাতে আমরা ৬০টি জাবেদা দেখাই, তবে আমি তোমাদেরকে এই প্রশ্নের মধ্যে ৬টি জাবেদা করে দেখিয়েছি, একটি করাইনি, কারণ ওইটি আমি নেক্সট আরেকটি অঙ্ক করে সলভ করবো, কারণ দুটি জিনিস একসাথে দিলে তোমাদের কাছে অঙ্কটি ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখি যে আমরা একটা একটা করে জাবেদা শিখব। আমরা ওই রেদওয়ান এন্টারপ্রাইজের নাম নিয়ে আসলাম, প্রতিষ্ঠানের নাম, জাবেদা দাখিলা, এবং এই জাবেদাটি করার জন্য আমরা যেহেতু প্রশ্নটি একটা স্লাইডে, তাই তোমাদের সামনে বই নেই, কিন্তু আমি বলেছিলাম যে তোমরা যাতে এই প্রশ্নটি লিখে রাখো, তোমাদের খাতা থেকে তোমরা দেখতে পারবে। আর আমি সুবিধার জন্য এখানে প্রশ্নটির প্রয়োজনীয় অংশ, রিলেটেড অংশটুকু নিয়েছি। দেখো, জাবেদা দেখিলে আমি ভাগ ভাগ করে 3টি স্লাইডে দেখাবো তোমাদেরকে। প্রশ্নের মধ্যে ধারে বিক্রয় ১০,২০০, বিক্রয় ফেরত ৩,৮০০। আমরা এখন এটার জাবেদা করব। খুব সহজ, তোমরা এটা 9 থেকে করে আসতেছো এবং গত ক্লাসে এটা খুব ভালো করে বোঝানো হয়েছে। প্রথমটার যদি আমি বলি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত, বিক্রয় হিসাব ক্রেডিট, ধারে বিক্রয় হিসাবভুক্ত করা হলো। দ্বিতীয় যে সমন্বয় ছিল বিক্রয় ফেরত ৩,৮০০, তার জাবেদা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা দুটি সমন্বয়কে হিসাবভুক্ত করব, এইভাবে ব্যাখ্যা লিখব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি প্রাপ্য হিসাবের দিকে কনসেন্ট্রেশন করি, যে এখানে কিন্তু প্রাপ্য হিসাব প্রথম জার্নালটির কারণে, ধারে বিক্রয়ের কারণে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, এবং দ্বিতীয় জার্নালের কারণে প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে। আশা করি এটা খুব সহজ, তোমরা ক্লিয়ার, বুঝতে পেরেছ। এখন আমরা জাবেদার দ্বিতীয় অংশে যাব। আবার আমরা রেদওয়ান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নাম নিয়ে আসলাম, জাবেদা দাখিলা নিয়ে আসলাম। এখন আমরা প্রশ্নটির একটি অংশ নিয়ে আসব। অবলোপনকৃত অনাদায়ী পাওনা। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটি রং ব্যবহার করেছি, এটা কারণ আছে। অবলোপনকৃত অনাদায়ী পাওনা ২৪০০ টাকা, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি ১৪০০ টাকা, অনাদায়ী পাওনার সঞ্চিতি অর্থ বছরের, আমরা যে বছরে অঙ্ক করছি তার প্রথম দিনের উদ্বৃত্ত। তাহলে এখানে 3টি টার্ম আছে। এখন আমি যদি প্রশ্ন করি যে এই যে প্রথম নীল কালি দিয়ে লেখা আছে অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এই অবলোপনকৃত অনাদায়ী পাওনাটি নতুন না পুরাতন? একটু আমাকে কমেন্ট বক্সে লেখা, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা এবং পিছনের স্লাইডগুলো তোমরা ক্লিয়ার কিনা। আমাকে একটু বলো, অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এই যে প্রশ্নের নিচে দেখো অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এই টার্মটি কি নতুন অনাদায়ী পাওনা না পুরাতন অনাদায়ী পাওনা? একটু আমাকে লিখে বলো, আমি কমেন্ট দেখতেছি তোমাদের।
আচ্ছা, এখানে যদি আমরা প্রশ্নে দেখি যে এই অবলোপনকৃত অনাদায়ী পাওনা, এখানে অবলোপন বলা হয়েছে কৃত, সেটা আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝবো যে এটা পুরাতন। তাহলে এটা পুরাতন অনাদায়ী পাওনা, বিকজ এখানে লেখা আছে অবলোপনকৃত। এখন আসি এই পুরাতন অনাদায়ী পাওনার জন্য কি জাবেদা। অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা সঞ্চিতিকে হ্রাস করব এবং প্রাপ্য হিসাবকেও হ্রাস করব। একদিকে আমাদের ব্যয় হ্রাস, সঞ্চিতিকে আমরা একবার ক্রেডিট করেছিলাম, এখন আমরা হ্রাস করব, হ্যাঁ, এবং আমরা প্রাপ্য হিসাবকে হ্রাস করব। দ্বিতীয়ত, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি। একটু চিন্তা করি যে এটা আমরা কি নতুন না পুরাতন। এখানে দেখো শব্দটি যেটি অবলোপন করা হয়নি, আমরা কিছু শব্দ শিখিয়েছিলাম, তাহলে এটা নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনার জন্য আমরা শিখেছি যে দুটির একটি জাবেদা হয়, দুটি ক্ষেত্র, যে প্রশ্নে যদি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির উদ্বৃত্ত থাকে তাহলে আমরা একটি জাবেদা দেই, এবং না থাকলে আরেকটি জাবেদা দেই। তাহলে আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখুন সবুজ কালি দিয়ে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017, অর্থাৎ এই প্রশ্নে পুরাতন সঞ্চিতির উদ্বৃত্ত দেওয়া আছে, তাহলে একই জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা দুই জাবেদার ক্ষেত্রে আমরা যে ব্যাখ্যাটি লিখব, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো, এবং এটির ক্ষেত্রেও অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো। তাহলে আমরা এই পর্যন্ত জার্নালের যে টার্মগুলো শেষ করলাম। আমাদের প্রথম জার্নালটি ছিল ধারে বিক্রয়, দ্বিতীয় জার্নালটি ছিল বিক্রয় ফেরত, তৃতীয় জার্নালটি ছিল অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনাকে লিপিবদ্ধ করা, এবং চতুর্থ জার্নালটি ছিল নতুন অনাদায়ী পাওনাকে হিসাবভুক্ত করা। তাহলে আমরা জার্নাল এই পর্যন্ত করলাম। আমরা সেকেন্ড জার্নালের তৃতীয় অংশে যাই। আমরা আবার, যেহেতু তোমরা অবশ্যই এটাকে একটা পেজে করবে, যেহেতু আমি স্লাইড করছি আমার কিছু সীমাবদ্ধতা আছে, আমি যদি একটা পেজে তোমাদের সম্পূর্ণ জাবেদাটা দেখাই তোমরা স্ক্রিনে বুঝবে না, তাই আমি এটাকে ভাগ ভাগ করে সলভ করেছি। তাহলে আমরা এখানে আমাদের একটি প্রশ্ন ছিল যে 3 নাম্বার প্রশ্নের মধ্যে যে অংশ দেখো লাল কালি দিয়ে লেখা আছে নিচে প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হবে। আমি যেটা প্রশ্ন করি তোমাদেরকে যে এই যে প্রাপ্য হিসাবের এত টাকা রাখতে হবে, এটা কি নতুন সঞ্চিতি না পুরাতন সঞ্চিতি? আমি কেন বারবার এই প্রশ্নটি তোমাকে করছি, কারণ তোমরা যখন অঙ্কটি সলভ করেছো দেখতে পেরেছো যে আমরা বিশদায় বিবরণীর এবং আর্থিক অবস্থার বিবরণী আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, এবং যে প্রবলেমগুলো সলভ করলাম চার্জযোগ্য অনাদায়ী পাওনা, সেখানে কিন্তু আমরা এই নতুন পুরাতন এই শব্দগুলো ব্যবহার করেছি। তুমি যদি আইডেন্টিফাই করতে ভুল করো, আইডেন্টিফাই করতে না পারো যে কোন অনাদায়ীটি নতুন, কোন অনাদায়ীটি পুরান, কোন সঞ্চিতিটি নতুন এবং কোন সঞ্চিতিটি পুরাতন, তা না হলে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটি হবে না, এবং তুমি দেখা গিয়েছে যে তোমার জার্নাল ঠিক আছে কিন্তু তোমার উত্তরটি অর্থাৎ সংখ্যাটি ভুল আছে, এরকম হবে। এই জন্য এই বারবার আমি কোশ্চেনটি করছি যে এটা নতুন না পুরাতন। যেহেতু দেখো রাখতে হবে এই শব্দটি বলেছে, শেষের দিকে খেয়াল করো, এখানে রাখতে হবে বলেছে, অর্থাৎ এটি নতুন এবং এটার ব্যবস্থা করতে হবে। কি জন্য? আমরা একটা আইডিয়া করে নিয়েছি, আমরা একটা অ্যাজাম্পশন করেছি, এস্টিমেট করেছি যে আমাদের ভবিষ্যতে আগামী বছর আমরা প্রাপ্য হিসাবের 5% আমরা হয়তো পাবো না, এবং এটা তোমরা জানো যে এটা আমার প্রতিষ্ঠানের জন্য আমরা ব্যয় হিসাবে শো করি এবং এটা প্রাপ্য হিসাবকে হ্রাস করে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এই যেটা রাখতে হবে সঞ্চিতি, অনাদায়ী পাওনার সঞ্চিতি 5%, এটা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। এখন এই যে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমরা কিন্তু অলরেডি আমরা 1 নাম্বার সৃজনশীলে বের করেছি, সেটা ছিল 2750। এই 2750 টাকা আমরা বের করেছিলাম, এবং আমরা চার্জযোগ্য অনাদায়ী পাওনা যখন সলভ করেছি সেখানে আমরা একটা অ্যান্সার পেয়েছিলাম 2550। তোমরা হয়তো চিন্তা করছো যে আমি
পিছনের স্লাইডটি কেন এখানে নিয়ে আসলাম, এখানে দরকার আছে কারণ আমরা এখন এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জার্নাল করতে যাচ্ছি, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জার্নালটি করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটি দরকার আছে, যেটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে এই টার্মটি চার্জযোগ্য অনাদায়ী পাওনার এই অংশটুকু তোমাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে। এটা লাগবেই, এটা ছাড়া তুমি অঙ্কটি সলভ করতে পারবে না। তাহলে আমরা এখানে দেখো লাল কালি দিয়ে আমি দুটি অ্যান্সার দেখিয়েছি। একটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2750 এবং আমরা চার্জযোগ্য অনাদায়ী পাওনা যেটা আমরা লাস্ট স্লাইডে দেখিয়েছি 2550। আচ্ছা, এখন আমরা যদি জার্নালে যাই, আমি আবার বলছি আমি কিন্তু এখানে দুটি জার্নাল একটি টার্মের জন্য সলভ করছি। সেই টার্মটি কি? প্রশ্নের দিকে তাকাও। প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে হবে 5%, অর্থাৎ আমরা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির জন্য জাবেদা করছি এবং আমরা বলেছিলাম যে এটার জন্য দুটি জাবেদা দিতে হয়। এটার আমি বারবার বলি যে আমরা যখন খাতা দেখি তোমরা সবচেয়ে বেশি যে ভুলটা করো সেটা হচ্ছে এই টার্মটি। এক, নতুন সঞ্চিতির জাবেদা ভুল করো। দুই, এই জাবেদার টাকাটি ভুল করো। তোমরা অনেকেই যেটা করো সেটা হলো যে এই যে আমি লাল দাগ দিয়ে দেখো নতুন সঞ্চিতি 2750, অনেক বইতে এগুলো আগে ছিল 2750, এটা তোমরা লিপিবদ্ধ করো। আসলে আমার এখানে যখন আমরা খরচ দেখাই, একটি টার্মের যখন আমরা খরচ দেখাই তখন কিন্তু দেখবে তোমরা বিশদা বিবরণী তোমরা করেছো, আর্থিক অবস্থা বিবরণী করেছো বা বিভিন্ন অঙ্ক করেছো, তোমরা কিন্তু নিট খরচটি দেখাও। যেমন আমরা যদি একটু পিছনে তাকাই যে ক্রয়ের পরিমাণ দেখাই, আমরা কেন ক্রয়ের সাথে ধারে ক্রয় যোগ করি এবং ক্রয় ফেরত বাদ দিই, পণ্য উত্তোলন বাদ দিই, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিই কেন? কারণ আমরা ব্যয় একটি খরচ, সেটাকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় শো করছি, নিয়ম হলো ক্রয় বাবদ নিট খরচকে দেখাতে হয়। তাই কিন্তু আমরা অ্যাডজাস্টেড পারচেজকে শো করছি, অর্থাৎ আসলে ক্রয় বাবদ আমার কত টাকা খরচ হয়েছে। ঠিক এখানেও আমাদের একটি খরচের নাম হলো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি এবং এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির খরচটি, অনেকে হয়তো এখানে একটু বলছে স্যার এখানে সঞ্চিতি দেখতে পাচ্ছি তাহলে খরচ হয় কিভাবে? সেই উত্তর আমি ফার্স্ট ক্লাসে দিয়েছি, তোমরা প্রয়োজনে সেটি আবার দেখে নিও যে এই নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কোনো সঞ্চিতি নয়, এটি একটি ব্যয়। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি এটি একটি ব্যয়, ভবিষ্যৎ ব্যয় ব্যবস্থা, অ্যাজাম্পশন, এস্টিমেটেড। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা বলেছিলাম যে এখানে দুটি আনসার পেয়েছি। এখন এটার জন্য জাবেদা হলো অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এবং ব্যাখ্যা যদি খেয়াল করে আমি অন্য জায়গায় কিন্তু লিখেছি অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা হলো, আর এখানে তুমি ব্যাখ্যায় খেয়াল করো অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করা হলো, নিট যেটা। তাহলে এখানে আমরা অনাদায়ী পাওনা খরচকে ডেবিট করলাম, অর্থাৎ আমাদের টোটাল অনাদায়ী পাওনা বাবদ ব্যয় হয়েছে 2550 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করলাম, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল যে ভবিষ্যৎ ব্যবস্থা রাখা, সঞ্চিতি করে রাখা। দেন আমাদের আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই চারটি জিনিসের কিন্তু একটি শেষ আশ্রয়স্থল আছে। তোমরা জানো আমরা অনেকগুলো অঙ্ক করি, এর আর্থিক বিবরণীর আগে আমরা যে অঙ্কগুলো করি, জাবেদা, লেনদেন, খতিয়ান হিসাব, খতিয়ান, রেওয়ামিল, এর উদ্দেশ্যটা কিন্তু হলো আর্থিক অবস্থার বিবরণী। এবং আর্থিক অবস্থার বিবরণীর যে দুটি অংশ, বিশদা বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, আমরা বিশদা বিবরণীতে আমি একটু কথাগুলো কেন বলছি এটা বোঝার জন্য, কারণ না বুঝে শুধু এই জাবেদা মুখস্থ করলে তোমার কাছে অঙ্কটাও প্রাণবন্ত হবে না এবং অঙ্কটা তুমি মনে রাখতে পারবে না। হ্যাঁ, এই জন্য তোমার এই ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে আমি এই জার্নালটি কেন লিখলাম,
এটার উদ্দেশ্যটা কি এবং কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, আলটিমেট এটা কোথায় গিয়ে প্রভাবিত করবে, এই বিষয়গুলো তুমি না জানলে তোমার কাছে এই অঙ্কটি প্রাণবন্ত হবে না এবং তোমার কাছে তোমার স্মৃতিতে এটা স্থায়ী হবে না। আমরা বিশদ বিবরণীতে ব্যয় পাশে আমরা খরচ, আমরা বিশদ বিবরণীতে ব্যয় পাশ থাকে এবং আয় পাশ থাকে এবং সেখানে পরিচালন ব্যয় পাশে আমরা অনাদায়ী পাওনা বসাই। তো দেখো আমি একটু আগে কি বলেছি, আমরা ব্যয় পাশে একটা হিসাবে ব্যয় পাশে ব্যয়গুলো লিখি, আয় পাশে আয়গুলো লিখি এবং ব্যয়গুলোর ব্যালেন্স হচ্ছে ডেবিট। তোমরা যদি সনাতন পদ্ধতিতে অঙ্কটি করো তাহলে দেখবে যে দুটি সাইড আছে, একটি ডেবিট সাইড এবং একটি ক্রেডিট সাইড। তাহলে আমরা ব্যয়গুলোকে ডেবিট পাশে বসাই এবং আয়গুলোকে ক্রেডিট পাশে বসাই। এই জন্য আয় সারাংশকে ডেবিট করা হয়েছে, অর্থাৎ বিশদায় বিবরণীর আরেকটি নাম হলো আয় সারাংশ। অথবা তোমরা যদি আধুনিক নিয়মে করো উপর নিচে, যেটা উপরে আমরা আয়গুলো লিখি এবং নিচে আমরা সেখান থেকে ব্যয়গুলো বাদ দিই, তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যালেন্স চিন্তা করতে হবে যে আয়গুলো ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স এবং ব্যয়গুলো ডেবিট ব্যালেন্স। সেক্ষেত্রে আমরা ব্যয়কে বৃদ্ধি করব, মানে ব্যয় দেখাবো, ব্যয় বা আয় সারাংশ ডেবিট হবে, এবং যদি আমরা আয় পাশে দেখাই তাহলে সেটা আয় সারাংশ আমরা ক্রেডিট করব। দেন তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা আয় সারাংশকে আমরা কেন ডেবিট করলাম। এখন আসি অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট কেন করলাম। যখন একটি টার্মকে যেই হিসাবে অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীর নির্দিষ্ট স্থানে যখন আমরা প্রদর্শন করি তখন আমাদের উদ্দেশ্য কমপ্লিট হয়ে যায়, যে আমি এখানে দেখাতে চাচ্ছিলাম, অর্থাৎ সেই টার্মটিকে আমরা বন্ধ করে দিই। আমার অনাদায়ী পাওনা এটি একটি ব্যয়, দেখো অনাদায়ী পাওনা এটি একটি ব্যয়, আমরা বিশদায় বিবরণীর বা আয় সারাংশের আমরা ব্যয় পাশে লিখেছি, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ব্যয় দেখানো। এখন এই ব্যয় পাশে দেখানো মানে কি, এই ব্যয়টিকে বন্ধ করে দেওয়া। বন্ধ করা মানে কি, বন্ধ করা মানে হলো আয়ের সাথে সমন্বয় করা। অর্থাৎ তুমি আর্থিক বিশদায় বিবরণের আয় পাশে আয় লেখো, তাহলে অনাদায়ী পাওনা কোথায় লেখো, আয়ের বিপরীতে। এই আয়ের বিপরীতে লেখা মানেই হলো আয়ের সাথে সমন্বয় করা, অর্থাৎ হিসাবটি বন্ধ করে দেওয়া, ভ্যানিশ হয়ে গেল। আয় ক্রেডিট ব্যালেন্স, অনাদায়ী পাওনা ডেবিট ব্যালেন্স, এই খরচটি ভ্যানিশ হয়ে যাবে তখন আয়ের সাথে। একদিকে আয় কমবে আর একদিকে ব্যয় কমবে। তোমরা এই ব্যাখ্যাগুলো যদি মনে না থাকে ভয়ের কারণ নাই বা হতাশ হওয়ার কারণে, সেগুলো তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। আসলে তো বিষয়টা মনে রাখলে, এই চাপা দাগগুলো মনে রাখলে চলবে বা এই চার্টটি মনে রাখলেও চলবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমরা এটা ভালো করে বুঝতে পারো। আমরা অনাদায়ী পাওনা হিসাবে খরচটাকে আমরা বন্ধ করলাম। তাহলে আমরা এখানে শিখলাম কি করে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির জাবেদা দিতে হয়। এই জাবেদাটি দেওয়ার জন্য আমাদের চার্টযোগ্য অনাদায়ী পাওনার উত্তর লাগবে এবং সেখান থেকে দুটি জাবেদা হবে এবং সেই দুটি জাবেদাতে প্রথমবার আমরা সঞ্চিতি তৈরি করব এবং দ্বিতীয়ত আমরা সেটাকে বন্ধ করব, ব্যয় তৈরি করব এবং বন্ধ করব। আশা করি তোমরা স্লাইডটি ক্লিয়ার এবং নতুন সঞ্চিতি কি করে হিসাবভুক্ত করতে হয় সেটাও ক্লিয়ার। যদি তোমাদের এটা সমস্যা থাকে তোমরা ইনবক্সে লিখতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। তাহলে আমরা এই পর্যন্ত আমরা যেটা রিভিউ করি, আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা 1 নম্বর সৃজনশীলের নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি শিখেছি। একটু আমি রিভিউ করছি, তোমরা আমার সাথে শোনো, কারণ এই আজকের ক্লাসটি দিয়ে আমরা নেক্সট ক্লাসে খতিয়ান করব এবং খতিয়ানটা একটু ফাস্ট করব। কিন্তু তুমি যদি এই জাবেদাগুলো তোমার মাথায় না থাকে তাহলে খতিয়ানগুলো বুঝবে না। আমরা 4-5টা খতিয়ান করব, 4টা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি, প্রাপ্য হিসাব, এই এবং আর্থিক অবস্থা বিবরণীর দুটি, আর্থিক অবস্থা বিবরণী এবং বিশদ বিবরণী করব। তাহলে আমরা আজকে 3টি জিনিস শিখেছি। এক, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি।
যেটা আমরা প্রাপ্য হিসাবের উপরে নিট প্রাপ্য হিসাবের উপরে আমরা বের করেছি। 2 চার্জযোগ্য অনাদায়ী পাওনা, আমরা যেটাকে আলটিমেট খরচ হিসাবে দেখি সেটা আমরা বের করেছি এবং এটা সিরিজ করেছি। অনাদায়ী পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা করে আমরা চার্জযোগ্য অনাদায়ী পাওনা বের করেছি। এবং এই আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন থেকে আমরা জাবেদা করেছি। আমরা সেই জাবেদাগুলো ধারে বিক্রয়ের জাবেদা করেছি, আমরা বিক্রয় ফেরতের জাবেদা করেছি, আমরা পুরাতন অনাদায়ী পাওনার জাবেদা করেছি, আমরা নতুন অনাদায়ী পাওনার জাবেদা করেছি এবং নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির জন্য জাবেদা করেছি। তোমরা যেটা করবে সেটা হলো এই যে 3টি শিখিয়েছি এটি খাতায় করবে, কারণ এই হিসাব বিজ্ঞানের যে বিষয়গুলো তুমি যদি ক্লাস শুনে বুঝতে পারছো যে হ্যাঁ আমি শিখেছি পারি, কিন্তু আসলে এগুলো যখন তোমরা করতে যাবে তখন দেখা যাবে যে অ্যান্সার গুলো কোনো জায়গায় সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এই অ্যাকাউন্টিং পারার আরেকটা শর্ত হলো তোমাকে খাতায় করতে হবে। তাহলে আমি আশা করি তুমি যদি 1 থেকে 3 এই বিষয়গুলো খাতায় করো তাহলে নেক্সট যে খতিয়ানগুলো আমি সলভ করব সেই খতিয়ানগুলো পারবে। আমরা যদি একটু পিছনের স্লাইডে চলে যাই, কোনগুলো খতিয়ান করবো, যদি আমরা প্রশ্নে চলে যাই একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে প্রশ্নের যদি একটু দেখি, কালকে আমরা কি করতে যাচ্ছি, আজকে আমরা কি কি শিখেছি এবং কালকে আমরা কি কি করতে যাচ্ছি। আজকে আমরা শিখেছি, দেখো, অবলোপনকৃত অনাদায়ী পাওনা যার জাবেদা আমরা শিখেছি। প্রাপ্য হিসাব এটা আমরা করিনি, কারণ আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এই প্রশ্নের মধ্যে যে টার্মগুলো দেওয়া থাকে সেগুলো প্রত্যেকটির যে জাবেদা দিতে হয় তা না, আমরা এখানে 2টি টার্মের কিন্তু জাবেদা দেইনি। তোমরা খেয়াল করতে পারছো কিনা, আমরা কিন্তু এই 2টি জাবেদা দেইনি, আমরা কিন্তু 2টি জাবেদা দেইনি। এই যে এখানে প্রাপ্য হিসাবের জাবেদা দেইনি এবং অনাদায়ী পাওনার সঞ্চিতি যেটা পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই 2টার কিন্তু আমরা জাবেদা দেইনি, কারণ আমরা শিখেছিলাম যে এই 2টার উদ্বৃত্ত নিয়ে কাজ করা যায়, কিন্তু এই 2টির জাবেদা দিতে হয় না, কারণ এটা আমরা অলরেডি আগে লিখে ফেলেছি, সম্মিলিত করেছি। দেন আমরা অবলোপনকৃত অনাদায়ী পাওনার জাবেদা দিয়েছি, ধারে বিক্রয়ের জাবেদা দিয়েছি, বিক্রয় ফেরতের জাবেদা দিয়েছি, অনাদায়ী পাওনা যা অবলোপন করা হয়নি তার জাবেদা দিয়েছি, প্রাপ্য হিসাবের অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 5%, সেটা আমরা প্রথমে 1 নম্বর সমন্বয় বের করেছি এবং পরবর্তীতে আমরা 3 নম্বর সৃজনশীলে আমরা সেটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা দেখো প্রশ্নের কিন্তু মোটামুটি সবগুলি আমরা ব্যবহার করে ফেলেছি এবং আমরা এক নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বের করেছি 2য় স্লাইডে এবং চার্জযোগ্য অনাদায়ী পাওনা বের করেছি। এবং এই যে উপরিউক্ত বলতে এই বিষয়গুলো নিয়ে আমরা যেগুলোর জাবেদা দরকার, অর্থাৎ এই 2টা ছাড়া বাকি 1 2 3 4 5টির জাবেদা দিয়েছি, প্রয়োজনীয় জাবেদা দিয়েছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে 4 এবং 5 আমরা সলভ করব। আমরা এই শিখা আজকের ক্লাস পর্যন্ত শিখেছি, সেখান থেকে অনাদায়ী পাওনা হিসাব করব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করব, প্রাপ্য হিসাব করব এবং এই যেগুলো যেই 2টির হিসাব আমরা দেইনি সেগুলো সহ আমরা বিশদায় বিবরণীতে কিভাবে প্রদর্শন করতে হয় এবং আর্থিক অবস্থা বিবরণীতে কিভাবে প্রদর্শন করতে হয় সেটা আমরা শিখব। এবং বলে নিই, তোমরা আবার ভয় পেও না যে এখানে আবার সেই বিশদায় বিবরণী, আবার সেই আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা খুব ভয় পাই বা যে অঙ্কটির নাম শুনলে তোমাদের একটু কি বলে অঙ্কের প্রতি অনীহা সৃষ্টি হয় অনেকের। তো আমরা কিন্তু পুরো সম্পূর্ণ বিশদায় বিবরণীটি করছি না বা করব না, আমরা আর্থিক অবস্থার বিবরণী করব না। এখন দেখো আমি সংক্ষেপে তোমাদের একটু ভয়টা দূর করছি, আংশিক লিখেছি। কালকে আমরা অর্থাৎ শুধু এই অনাদায়ী পাওনার সংক্রান্ত অলরেডি তোমরা কিন্তু অর্ধেক করে ফেলেছো।
এই বিশদায় বিবরণীতে কিভাবে বসাইতে হয় অলরেডি তোমরা শিখে ফেলেছো, যেটা চার্জযোগ্য অনাদায়ী পাওনাতে দেখিয়েছে। এই হুবহু এই টার্মটি আমাদের কিন্তু অলরেডি 5 শেষ হয়ে গিয়েছে। এবং আর্থিক অবস্থার বিবরণী তোমরা এই যে 1 যখন সলভ করেছো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেখানে যখন নিট প্রাপ্য হিসাব বের করেছো, সেখানে তোমরা প্রায় 80% এই আর্থিক অবস্থা বিবরণী হয়ে গেছে। শুধু সেখান থেকে একটি টার্ম বাদ যাবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এটাও হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে 5-এর তোমরা প্রায় 90% শিখে ফেলেছো। তাহলে আমরা কালকে শুধু 4 করব এবং নতুন একটি অঙ্ক নিয়ে আমরা আসব, যেখানে নতুন অঙ্কের মধ্যে যে টার্মগুলো এই প্রশ্নের মধ্যে দেওয়া নাই, আমি টার্মগুলো বলে দিচ্ছি। সেখানে থাকবে অনাদায়ী পাওনা আদায় হলে কি হয়, এবং সেখানে 2টি বছর থাকতে পারে। আমরা আজকে যে অঙ্কটি করেছি সেটা 2017 সালের একটি বছর দিয়ে, সেই প্রশ্নের মধ্যে 2টি বছর দিয়ে থাকবে। অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে যদি 2টি বছরের ইনফরমেশন থাকে, কি করে আমরা অঙ্কটি করব? বিভিন্ন বোর্ডে এবং টেস্ট পেপারে বিভিন্ন প্রতিষ্ঠানের টেস্ট যে কোশ্চেন গুলো হয়, সেখানে 2 বছরের প্রশ্নগুলো আসে। তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে 4 শেখার পরে নতুন একটি অঙ্ক নিয়ে কথা বলার, এবং চেষ্টা করব সেই অঙ্কটিও শেষ করার। আশা করি তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনেছো। আশা করি তোমরা উপকৃত হয়েছো, এবং তোমরা এখানে যে টার্মগুলো বুঝবে না, যদি বুঝতে না পারো, তাহলে তোমরা পিছনের স্লাইডে যাবে, আগের প্রথম ক্লাসটিতে যাবে, সেখানে বেসিক অনেক কথা বলা হয়েছে। অথবা যদি 2 ক্লাসের মধ্যে কোনো একটি টার্ম না বোঝো, তাহলে আমাকে পরবর্তী নেক্সট ক্লাসে আজকে রুটিন দিয়ে দিবে, সেখানে তোমরা দেখে নিবে, সেখানে প্রশ্নগুলো লিখে রাখবে, আমি সলভ করতে পারি। আমি আশা করি তোমরা আর বাকি 2টা অঙ্ক সলভ করলে, অর্থাৎ টোটাল 3টা অঙ্ক সলভ করলে এই চ্যাপ্টারটি থেকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে আমি এতক্ষণ ছিলাম, ভালো লাগলো, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে আমি শফিকুল ইসলাম তোমাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। আশা করি সামনের ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং বাসায় এগুলো প্র্যাকটিস করছো, এবং বাসায় থাকছো আশা করছি, এবং অন্যান্য সাবজেক্ট